প্রায় ৪০০ বছর আগে মারা যাওয়া একটা ভূত একটা গোপন গুহায় আটকে থেকে তার মহারাজের গুপ্তধনগুলো পাহারা দিয়ে যাচ্ছে। তার এই বন্দিদশা থেকে মুক্তি পেতে হলে তাকে এই গুপ্তধনের যোগ্য উত্তরাধিকারীকে খুঁজে বের করতে হবে। তবে এই কাজটা এতটাও সহজ ছিল না। ৪০০ বছর ধরে সেই ভূত গুপ্তধনের উত্তরাধিকারীর অপেক্ষা করছে, তবে সে উত্তরাধিকারীকে খোঁজার জন্য সেই গুহার বাইরেও বের হতে পারে না। তাহলে সেই ভূত গুপ্তধনের উত্তরাধিকারীকে কিভাবে খুঁজে বের করবে? আসলে সে কি পারবে গুপ্তধনের উত্তরাধিকারীকে খুঁজে বের করতে, নাকি সে চিরদিনের জন্য সেই গুহার ভেতরে আটকা পড়ে যাবে? এটাই আমরা জানতে পারবো আজকের এই মুভির গল্পে। আজ এক্সপ্লেন করব একটি ফ্যান্টাসি থ্রিলার মুভি যার নাম হলো বারোজ। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই বারোজ নামের একজন লোককে দেখা যায়। সে ছিল ডিগামা মহারাজের বিশ্বস্ত একজন সেবক। তবে বারোজ তার মৃত্যুর অনেক বছর পর আবারও জেগে উঠেছে। কিন্তু সে জেগে উঠলেও চারিদিকে তাকিয়ে কিছুই যেন বুঝতে পারছিল না। তাই সে গুহার চারিদিকে ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করছিল কি কারণে সে জেগে উঠেছে। তখনই হঠাৎ ওপর থেকে প্রাচীন একটা গ্রন্থ এসে তার সামনে পড়ে। গ্রন্থটা মাটিতে পড়তেই তার ভেতর থেকে ভোডো নামের একটা অদ্ভুত পুতুলের মতো প্রাণী বেরিয়ে আসে। ভোডোকে দেখতে একেবারে একটা ছোট্ট পুতুলের মতো, আর তার ঘন নীল চোখগুলো যেন জলজল করছে। ভোডো বারোজকে সম্মান জানিয়ে তাকে আফ্রিকান একটা ট্রেডিশনের কথা জানায়। সে বলে সেই আফ্রিকান ট্রেডিশনের মাধ্যমেই তাকে বানানো হয়েছে। বারোজ খুব অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কে? ভোডো বলে, আমি জানি না আমি কে, আর আমি এটাও জানি না আমি কোথা থেকে এসেছি। তবে তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না, সময়ের সাথে সাথে তুমি আমার পরিচয়ও জানতে পারবে। তবে আমি এটা বলতে পারি, আফ্রিকান ট্রেডিশন মতে আমি হলাম আফ্রিকার সেই সভ্যতার একমাত্র সন্তান। কিন্তু বারোজ ভোডোর কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না। ভোডো বলেই যাচ্ছে, আমি জ্যোতিষবিদ্যায় অনেক পারদর্শী। এভাবেই কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে তাদের দুজনের মধ্যে ভালোই বন্ধুত্ব হয়ে যায়। এরপর ভোডো বারোজকে সেই প্রাচীন গ্রন্থটা দেখিয়ে বলে, এই বইতে অনেক গুপ্তধন পাওয়ার নিয়মাবলী লেখা আছে। এই গ্রন্থে এটাও লেখা আছে বারোজ এই রাজ্যের অধিবাসী নয়। বিদেশি সৈনিকরা বারোজকে ধরে ক্রীতদাস বানিয়ে তাকে এখানে নিয়ে এসেছিল। তখন বারোজের বয়স ছিল খুবই কম, কিন্তু বারোজ সাহস ও সততা দিয়ে ডিগামা মহারাজের একজন বিশ্বস্ত পাত্র হয়ে উঠেছিল। ভোডো এটাও বলে বারোজই হলো ডিগামা মহারাজের গুপ্তধনের একমাত্র রক্ষক। তবে নিজের ব্যাপারে এই সব কিছু শুনেও বারোজের তার আগের জন্মের কথা কিছুই মনে পড়ছে না। তাই সে বুঝতে পারে এই প্রাচীন গ্রন্থ আর ভোডোই তাকে সামনের পথ দেখাতে পারবে। তারা দুজনে যখন কথা বলছিল তখনই সেই গুহার বন্ধ দরজায় খুব জোরে একটা আওয়াজ হয়। শব্দটা শুনে বারোজ ভোডোকে বলে, আমার মনে হচ্ছে অশুভ কিছু গুহার ভেতরে ঢোকার চেষ্টা করছে। বাইরে যতক্ষণ সূর্যগ্রহণ শেষ না হচ্ছে ততক্ষণ গুহার ভেতরের এই গুপ্তধন সংকটে আছে। বইতেও লেখা আছে এই গুপ্তধনকে এখন তাদেরকেই রক্ষা করতে হবে। ভোডো বারোজকে বলে, তুমি তোমার অস্ত্রগুলো হাতে নিয়ে তৈরি হও। তবে বারোজ ভোডোর কথায় খুব একটা পাত্তা না দিয়ে ড্রিঙ্ক করতে থাকে। এদিকে সেই দরজা ভেঙে লাল আলখেল্লা পরা একজন লোক গুহার ভেতরে ঢুকে পড়ে। সেই লোকটাকে আসতে দেখে বারোজ আর ভোডো ভয় পেয়ে একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। বারোজ চারিদিকে তাকিয়েই বুঝতে পারে ডিগামার গুপ্তধনকে এই গুহার ভেতরেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে। আর এই গুপ্তধনের লোভেই কয়েকজন লোক গুহার ভেতরে ডাকাতি করতে এসেছে। বারোজ এটাও বুঝতে পারে ডিগামা মহারাজ এই গুপ্তধনকে সুরক্ষা দেওয়ার জন্যই তাকে গুহার ভেতরে পাহারা দেওয়ার জন্য নিয়োগ করেছিল। তাই মহারাজের দেয়া দায়িত্ব পালনের জন্য বারোজ তার শক্তি দিয়ে সেই ডাকাতগুলোকে খুব বাজেভাবে মারতে শুরু করে। তবে মানুষগুলো খালি চোখে বারোজকে দেখতেই পাচ্ছে না। তারা ভাবছে অদৃশ্য কিছু একটা তাদেরকে ধরে ধোলাই করছে। এদিকে বারোজ সবাইকে ধরে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। ডাকাতদের সর্দার বুঝতে পারে এটা নিশ্চয়ই বারোজের ভূত, কারণ এই এলাকার সবাই বলে গুহার ভেতরের গুপ্তধনগুলো বারোজ নামের একটা ভূত প্রায় ৪০০ বছর ধরে পাহারা দিচ্ছে। কিন্তু ডাকাতের সর্দার এটাকে কাল্পনিক গল্প ভেবে গুপ্তধন চুরি করার জন্য গুহার ভেতরে ঢুকে পড়েছিল। তবে এখানে এসেই তারা বুঝতে পারে বারোজ নামের ভূতের কাহিনী তো আসলে সত্যি। বারোজ ভূতের কাছে প্রচন্ড মার খেয়ে সর্দার ও তার দলবল প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে পালাতে থাকে। এদিকে বারোজ তাদের পিছু করতে করতে যেই দরজা দিয়ে বাইরে বেরোতে চায় তখনই সে দেখে অনেক বড় বড় শিকল এসে তার
তার হাত ও পায়ে জড়িয়ে যাচ্ছে। শিকলগুলো বারোজকে শক্ত করে আটকে ফেলে, তাই সে আর গুহার বাইরে যেতে পারে না। তবে এমনটা দেখে বারোজ তো খুবই অবাক হয়ে যায়। সে তো বুঝতেই পারছে না কেন সে গুহার বাইরে যেতে পারছে না। এদিকে ভোডো প্রাচীন গ্রন্থটা পড়ে বারোজকে জানায় গুহার গুপ্তধন যে পাহারা দেবে, নিয়ম মতে সে কোনোদিনও গুহার বাইরে বেরোতে পারবে না। ভোডো আরও বলে ডাকাতদের এভাবে জ্যান্ত পালিয়ে যেতে দিয়ে বারোজ একটা বুদ্ধিমানের কাজ করেছে। এবার এই ডাকাতের দল বাইরে গিয়ে সবাইকে বারোজ ভূতের কথা জানাবে, আর এটা জানতে পারলে অন্য কেউই গুপ্তধন চুরি করার কোনো সাহস করবে না। এভাবেই গুপ্তধনগুলো গুহার ভেতরেই সুরক্ষিত থাকবে। তবে বারোজ খুব চিন্তিত হয়ে ভোডোকে জিজ্ঞেস করে ডাকাতগুলো এভাবে ভয় পেয়ে গুহা থেকে পালিয়ে গেল কেন? তাদেরকে দেখে তো মনে হচ্ছিল তারা কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে। ভোডো উত্তর দেয় তারা আসলে ভূতের ভয় পেয়ে এখান থেকে পালিয়েছে। তবে এটা শুনে বারোজ খুব অবাক হয়ে যায় যে এই গুহার ভেতরে ভূত কোত্থেকে আসবে, আর লোকগুলো ভূতই বা কোথায় দেখলো। তাই সে ভোডোকে জিজ্ঞেস করে কোথায় ভূত, আমি তো দেখলাম না। এবার ভোডো বারোজকে একটা আয়নার সামনে নিয়ে যায়, তবে আয়নায় বারোজের কোনো প্রতিফলনই পড়ে না। এটা দেখে বারোজ বুঝতে পারে আসলে সেই হলো ভূত, যাকে দেখে ডাকাতগুলো ভয়ে পালিয়ে গেছে। ভোডো তাকে বলে তুমি হলে গুপ্তধন পাহারা দেওয়া একজন ভূত। তুমি প্রায় 400 বছর ধরে এই গুহার ভেতরেই গুপ্তধনগুলোকে পাহারা দিচ্ছ। তখনই হঠাৎ বারোজ আয়নায় একটা প্রতিফলন দেখতে পায়। সে প্রতিফলনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায়। বারোজ দেখে সে একটা ঘরে বসেছিল, আর কয়েকটা ছোট ছোট বাচ্চা তার সামনে মাথা নিচু করে বসে আছে। এটা দেখিয়েই সিন চলে আসে বর্তমানে। গোয়ার একটা জায়গায় আমরা সুজান নামের একটা মহিলাকে দেখতে পাই। চাকরি থেকে রিটায়ার্ড করার পর সুজান একটু শান্তিতে বসবাস করার জন্য কয়েকদিন হলো গোয়া শিফট করেছে। সুজান একটা হোটেলে ঢুকে ইন্সপেক্টর সুব্রামানিয়ামের সাথে গল্প করছিল। ইন্সপেক্টর তাকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে গেলে সুজান জানায় সে অফিসিয়াল কোনো কাজে নয়, একটা পার্সোনাল কাজে গোয়া এসেছে। এরপর সুজান সেই হোটেলে মিস্টার ম্যান্ডোস নামে একজন লোকের সাথে পরিচিত হয়। মিস্টার ম্যান্ডোস হলো ডিগামা মেনশনের একজন তত্ত্বাবধায়ক। সেই অনেক বছর ধরে ডিগামা মহারাজের মেনশনটার দেখাশোনা করছে। এরপরে রন মাধব নামের একজন লোককে দেখা যায়। রন মাধবের মেয়ে হলো ঈসা রন। ঈসা মেয়েটি হলো খুবই বদমেজাজি টাইপের। সে স্কুলে তার বান্ধবীদের সাথে নিয়ে অন্যান্য বাচ্চাদের খুব বুলি করত, এমনকি সে তার টিচারদেরও নিস্তার দিত না। তাই বাধ্য হয়ে স্কুলের প্রিন্সিপাল ঈসা ও তার বান্ধবীদের স্কুল থেকে বের করে দেয়। তবে এত কিছুর পরেও ঈসা একটুও শুধরয় না। স্কুল থেকে বের করে দেওয়ার পরেও সারাক্ষণই তার মাথায় কোনো না কোনো শয়তানি ভাবনা চলতেই থাকে। ঈসার এক বান্ধবী তাকে ভিডিও কল করলে তাদের দুজনের কথা থেকেই বোঝা যায় ছোট থাকতেই ঈসার মা মারা যায়। আর এত বছর পার হওয়ার পরেও ঈসা তার মাকে খুব মিস করে। এদিকে গুহার ভেতরে ভোডো বারোজকে বলে কয়েকদিন পরেই আসছে চন্দ্রগ্রহণের রাত, আর নিয়ম মতে চন্দ্রগ্রহণ শেষ হওয়ার আগেই গুহার সব গুপ্তধনগুলো তার যোগ্য উত্তরাধিকারীর হাতে পৌঁছে দিতে হবে। তবে তাদের দুজনের কেউই জানে না এই গুপ্তধনের আসল উত্তরাধিকারীকে। ভোডো বলে চন্দ্রগ্রহণ শেষ হওয়ার আগে আমাদেরকে উত্তরাধিকারী খুঁজে বের করতে হবে। এদিকে রন তার মেয়ে ঈসা ও সুজানকে নিয়ে যখন গাড়িতে করে যাচ্ছিল, তখনই কয়েকজন প্রোটেস্টার এসে তাদের গাড়ির সামনে জড়ো হয়। আসলে রন সুজানের সাথে মিলে গোয়ারই একটা জায়গায় একটা অনেক বড় ক্যাসিনো খোলার প্রজেক্ট শুরু করছিল। তাই এই প্রজেক্টটাকে বন্ধ করার জন্যই প্রোটেস্টাররা তাদেরকে বাধা দিচ্ছে। রন প্রোটেস্টারদের হাত থেকে বাঁচার জন্য ড্রাইভারকে গাড়িটা সেখান থেকে তাড়াতাড়ি বের করতে বলে। তবে সব মানুষজন তাদের উপরে অনেক ক্ষেপে ছিল, তাই তারা কিছুতেই গাড়ির সামনে থেকে নড়ছিল না। তখনই ভিড়ের মধ্যে থেকে একটা ছেলে ঈশার সামনে আসে। ছেলেটি ঈশার হাতে একটা লিফলেট দেয় যেখানে লেখা ছিল সে নো টু ক্যাসিনো। তবে একজন পুলিশ এসে ছেলেটার কান ধরে তাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর রন সেখান থেকে বেরিয়ে সুজানকে নিয়ে একটা নিলামে আসে। নিলাম শুরু হওয়ার পর উপস্থাপক প্রথমে ডিগামা মেনশনের ব্যাপারে অনেক তথ্য জানায়। তবে এসব শুনতে ঈসার একেবারেই ভালো লাগছিল না, তাই সে খুব বোর হয়ে অকশন রুম থেকে বাইরে বেরিয়ে যায়। এদিকে মিস্টার ম্যান্ডোস সেখানে ঘুরতে আসা কয়েকজন টুরিস্টকে ডিগামা মেনশনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। ম্যান্ডোস ম্যানশনের বিভিন্ন জায়গাগুলো দেখাচ্ছিল, আর আমরা এটাও বুঝতে পারি ডিগামা মেনশনটা অনেক বড়। ম্যান্ডোস টুরিস্টদের যখন একটা ঘড়ি দেখাচ্ছিল, তখনই সেখানে ঈশাও চলে আসে। ম্যান্ডোস সবাইকে বলে এটা হলো একটা স্পেশাল অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক। তবে ঘড়িটা 1700 সালের আগেই বন্ধ হয়ে যায়। এরপর ঈশাও টুরিস্টদের সাথে ঘুরতে ঘুরতে ম্যানশনের বিভিন্ন জায়গাগুলো দেখছিল। ঈশা বুঝতে
বুঝতে পারে এই ম্যানশনটাকে এখন জাদুঘরে পরিণত করা হয়েছে আর এখানে প্রতিদিন অনেক অনেক ট্যুরিস্ট ঘুরতে আসে। এরপর ম্যান্ডোস সবাইকে একটা গয়না দেখিয়ে বলে ডিগামা মহারাজ তার আদরের মেয়েকে এই গয়নাটি উপহার দিয়েছিল, তবে এই গয়নাটির আরেকটা জোড়া হারিয়ে গেছে। এখন শুধুমাত্র এই একটা গয়নাই সংরক্ষণ করা হয়েছে। ঈসা যখন সবার সাথে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখছিল তখনই সেখানে সেই ছেলেটা চলে আসে যে তাকে লিফলেট দিয়েছিল। ছেলেটা সোজা ম্যান্ডোসের কাছে গিয়ে তাকে একটা জিনিস দিয়ে বলে মারিয়া চাচি আপনাকে এটা দিতে বলেছে। এটা বলেই ছেলেটা সেখান থেকে চলে যায়। এরপর ম্যান্ডোস সবাইকে অনেক বড় একটা পেইন্টিং দেখায়। সেই ছবিটা ছিল ডিগামা মহারাজের পুরো পরিবারের ছবি। পেইন্টিং এ ডিগামা মহারাজের স্ত্রী এবং তার মেয়েও আছে। পেইন্টিং এ দেখা যাচ্ছে মহারাজের মেয়ে ইসাবেলা সেই গয়নাটা পরে আছে। তখনই ঈসা খেয়াল করে ডিগামা মহারাজের মেয়ে ইসাবেলার চেহারা আর তার নিজের চেহারা হুবহু একই রকম। এমনকি ইসাবেলার মার চেহারা আর ঈসার মার চেহারা হুবহু একই। এমন অদ্ভুত মিল দেখে ঈসা তো একেবারেই অবাক হয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই সে ব্যাপারটা ভুলে গিয়ে ম্যানশন থেকে বাইরে বেরিয়ে আসে। ঈসা দেখে সেই ছেলেটা ম্যানশনের বাইরেই দাঁড়িয়ে আছে। ঈসা এসে ছেলেটার নাম জিজ্ঞেস করলে ছেলেটা বলে আমার নাম হলো ছোট। এরপর তারা দুজনেই একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করে। ঈসা ছেলেটিকে জিজ্ঞেস করে তুমিও কি একজন প্রোটেস্টার? ছেলেটি বলে হ্যাঁ। ছেলেটি আরও বলে ঈসার মতোই তাকেও স্কুল থেকে বের করে দেয়া হয়েছে। এভাবেই কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। ঈসা ছেলেটিকে নিয়ে সাইকেলে করে ঘুরতে বেরিয়ে পড়ে। গল্প করতে করতে একসময় ছোট ঈসাকে বলে তোমার বাবা এখানে ক্যাসিনো বানানোর প্ল্যান করেছে ঠিকই, তবে ভূত তোমাদেরকে এখানে ক্যাসিনো বানাতেই দেবে না। ভূতের কথা শুনে ঈসা অবাক হয়ে জিজ্ঞেস করে কিসের ভূত? তুমি এসব কি ভূতের কথা বলছো? ছোট ঈসাকে বলে ডিগামা মহারাজের মেনশনে একটা ভূত আছে। সেই ভূতই বছরের পর বছর ধরে এই মেনশনকে পাহারা দিচ্ছে। এদিকে ম্যানশনের ভেতরে আবারও ম্যান্ডোসকে দেখানো হয়। ম্যান্ডোস একাই চুপি চুপি একটা গুপ্ত ঘরের দিকে যাচ্ছে। সে অনেক জরাজীর্ণ একটা ঘরের ভেতরে ঢুকে একটা পুরনো সিন্দুক খুলে একটা কাগজ বের করে। এরপর ম্যান্ডোস এক দৃষ্টিতে সেই কাগজটার দিকে তাকিয়েই থাকে। হঠাৎই ম্যান্ডোস খেয়াল করে 1700 সালের আগে বন্ধ হয়ে যাওয়া সেই অ্যাস্ট্রোনমিক্যাল ঘড়িটি আবারও চলতে শুরু করেছে। এটা দেখে ম্যান্ডোস খুবই অবাক হয়ে যায়। এদিকে ছোট ঈসাকে মারিয়া চাচির কাছে নিয়ে যাচ্ছে, কারণ ছোট বলেছে মারিয়া চাচি হলো একজন সিদ্ধতান্ত্রিক আর সে ম্যান্ডোসকে যে তন্ত্রবিদ্যার জিনিসটা দিয়েছে সেটা মারিয়া চাচিই তাকে দিতে বলেছে। তারা দুজনে মারিয়া চাচির বাড়িতে এলে ছোট জানালা দিয়ে চাচিকে ডাক দেয়। তবে মারিয়া চাচি ঈসাকে দেখার সাথে সাথেই বেশ ঘাবড়ে যায়। চাচি ঈসার দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। এটা দেখে ছোট ঈসাকে বলে চলো আমরা তাড়াতাড়ি পালিয়ে যাই। মনে হয় আজ চাচির মেজাজ একদম ভালো নেই। তারা দুজনে যখন দৌড়ে পালাচ্ছিল তখনই দেখা যায় ম্যান্ডোস একটা বাইকে করে মারিয়া চাচির সাথে দেখা করতে এসেছে। ম্যান্ডোস ও ঈসাকে দেখতে পায়, তবে সে তখন কিছু না বলে মারিয়া চাচির সাথে দেখা করার জন্য চলে যায়। সে মারিয়া চাচির কাছে এসে সেই কাগজটা দেখায় যেখানে ডিগামা মহারাজের মেয়ে ইসাবেলার ছবি আঁকা আছে। ম্যান্ডোস চাচিকে বলে রনের মেয়ে ঈসা দেখতে হুবহু ডিগামা মহারাজের মেয়ে ইসাবেলার মতো। তাহলে কি ইসাবেলার আবারও পুনর্জন্ম হয়েছে? এটা শুনে মারিয়া চাচি বলে আমি নিশ্চিত এই ঈসাই হলো ডিগামার মেয়ে ইসাবেলা। এখানে সন্দেহ করার মতো আর কিচ্ছু নেই। ইসাবেলার আবারও পুনর্জন্ম হয়েছে। তাই আমাদের যে করেই হোক ঈসাকে গুপ্তধন রাখা সেই গুহার ভেতরে যাওয়ার থেকে আটকাতে হবে। তবে তার আগে এই মেয়েটিকে ব্যবহার করে আমরা গুহার ভেতরে ভূতটিকে সেখান থেকে বের করে আনবো। এদিকে মারিয়া চাচির থেকে পালিয়ে ঈসা আবারও তার বাবার কাছে ফিরে আসে, কিন্তু তার বাবা ঈসার উপরে খুবই রাগারাগি করছিল, কারণ যে মানুষগুলো ক্যাসিনো বানানোর বিরুদ্ধে প্রোটেস্ট করছে ঈসা তাদের সাথে বন্ধুত্ব করে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তাই রন ঈসার উপরে প্রচন্ড রেগে যায়। তবে সুজান এসে রনকে শান্ত হতে বলে। সুজান বলে আমার মনে হয় ঈসা ভুল কিছু করেনি। শুরু থেকে ঈসাও তো ক্যাসিনো বানানোর বিরুদ্ধেই ছিল। তাই যদি সে বস্তির মানুষগুলোর সাথে মিশতে পারে তাহলে আমাদের তাকে এই ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তবে ঈসা যেটা করেছে সেটা আমরা আমাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারি। এদিকে ঈসা তার ঘরে এসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎই সে জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখে
জানালার বাইরে গোলাকার কিছু একটা যেন জল করছে। এখানে আমরা জানতে পারি এই গোলাকার জিনিসটি হলো বারুজ ভূতের চোখের জল। বারুজের চোখ থেকে এক ফোঁটা জল পড়ে সেটা ভাসতে ভাসতে জানালার বাইরে চলে এসেছে। ঈসা জানালা খুলে গোলাকার বস্তুটার কাছে যেতেই সেই বস্তুটা আরো বেশি চকচক করতে থাকে। আর কিছুক্ষণ পরেই সেটা ঈসার চোখের সামনে হাওয়ায় মিলিয়ে যায়। এরপরেই যেন ঈসা কিছু একটা ফিল করতে পারে। সে একা একা হেঁটে কাউকে কিছু না জানিয়ে সেই গুপ্তধনের গুহাটার দরজার সামনে চলে আসে। তবে সে দেখে দরজার সামনে একটা সাইনবোর্ডে লেখা আছে রেস্ট্রিক্টেড এরিয়া। হঠাৎই সে ওপরে তাকাতে আবারও সেই নীল রঙের আলোটা দেখতে পায়। আলোটা হাওয়ায় মিলিয়ে যাওয়ার সাথে সাথে ঈসার পায়ের কাছে একটা গোপন দরজা খুলে যায়। দরজার নিচে একটা সিঁড়িও নেমে গেছে। ঈসা সাহস করে সেই সিঁড়ি দিয়ে দরজার নিচে নেমে যায়। এদিকে বারজু বুঝতে পারে সেই ঘরের ভেতরে কেউ যেন ঢুকছে, তাই সে তার তরোয়াল হাতে নিয়ে আবারও রেডি হয়ে যায়। ঈসা সিঁড়ির একদম শেষ প্রান্তে আসার সাথে সাথেই সে যেন এক অদৃশ্য শক্তির প্রভাবে হাওয়ায় ভাসতে থাকে, আর তার পরনে থাকা ড্রেসটাও কেমন যেন পরিবর্তন হয়ে যায়। তখনই বারজের পায়ে লাগানো শিকলটাও খুলে যায়। হঠাৎ ঈসার সামনে থাকা বড় একটা দরজা নিজে নিজেই খুলে যায়, আর সেই দরজার ভেতর থেকে কালো একটা বিড়াল বেরিয়ে আসে। বিড়ালটা দেখে ঈসা তো প্রচন্ড ভয় পায়, আর সে যেই রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা ধরেই আবারও দৌড়ে পালিয়ে যায়। এদিকে বারজের হাতে পায়ে শিকলগুলো যেহেতু খুলে গেছে, তাই বারজু গুহার দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে। এটা দেখে ভোটো তাকে বাইরে যেতে বারবার নিষেধ করে, তবে এত বছর পর শিকল থেকে মুক্তি পেয়ে বারজ আর নিজেকে যেন আটকাতেই পারে না। সে বাইরে এসেই দেখে বাইরে একটা পার্টি চলছে। সে বাইরে আসতেই আবারও তার একটা অতীতের স্মৃতি মনে পড়ে যায়। স্মৃতিতে দেখা যায় ডিগামা মহারাজ যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে যুদ্ধে যাওয়ার আগে মহারাজ বারজকে আদেশ দেয় বারজ যেন মহারাজের যত গুপ্তধন আছে সেগুলোকে কোনো সুরক্ষিত জায়গায় স্থানান্তর করে, আর মহারাজ ফিরে না আসা পর্যন্ত বারজ যেন গুপ্তধনগুলোকে পাহারা দেয়। এরপর দেখা যায় বারজ আর রাজকুমারী ইসাবেলার সম্পর্ক খুবই ভালো ছিল। বারজ ইসাবেলাকে ছোটবেলা থেকেই তার নিজের মেয়ের মতোই ভালোবাসতো, আর সবসময় সে মহারানী আর ইসাবেলার সাথে সাথেই থাকতো। রাজকুমারী ইসাবেলা ছিল বারজের প্রাণের থেকেও প্রিয়। অতীতের এই স্মৃতিগুলো মনে পড়তে বারজের মন অনেক খারাপ হয়ে যায়। তবে ভোডো এসে বারজকে বোঝায়, তুমি তো চাইলেই আর অতীতে ফিরে যেতে পারবে না, তাই এসব নিয়ে মন খারাপ করে নিজের সময় নষ্ট করো না। তোমাকে এখন মহারাজকে দেয়া কথা রাখতে হবে, আর চন্দ্রগ্রহণের আগেই মহারাজের যোগ্য উত্তরাধিকারীকেও আমাদের খুঁজে বের করতে হবে। ভোডো তাকে আরো বলে, প্রাচীন গ্রন্থে লেখা আছে খুব শীঘ্রই এখানে একটা মেয়ে আসবে, আর সেই হবে মহারাজের গুপ্তধনের যোগ্য উত্তরাধিকারী। তবে তাদেরকে খুব তাড়াতাড়ি মেয়েটাকে খুঁজে বের করতে হবে। যদি তারা চন্দ্রগ্রহণের আগে উত্তরাধিকারীকে খুঁজে বের করতে না পারে, তাহলে তারা দুজন চিরদিনের জন্য ওই অন্ধকার গুহার ভেতরেই আটকা পড়ে যাবে। তারা সেই গুহার ভেতর থেকে আর কখনো বের হতে পারবে না। তাই এটাই হলো তাদের নিজেদের মুক্ত করার শেষ সুযোগ। বারজ আর ভোডো আবারও গুহায় ফিরে আসে, আর বারজ সেখানে লিসার ফেলে যাওয়া তার ফোনটা খুঁজে পায়। ফোনে লিসা আর তার মার একটা ছবিও আছে। ছবিটা দেখে বারজ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এরপর সে ভোডোকে বলে, আমি যে করেই হোক এই গুপ্তধনগুলোকে মহারাজের উত্তরাধিকারী পর্যন্ত পৌঁছেই ছাড়বো। এই জন্য আমাকে যাই করতে হোক না কেন আমি সব করতে রাজি। এরপর ভোডো তাকে জানায় বারজ যেহেতু একজন ভূত, তাই তাকে অন্য কেউ দেখতে পারবে না। শুধুমাত্র এই গুপ্তধনের উত্তরাধিকারী যে হবে সেই একমাত্র বারজকে দেখতে পারবে। যদি কেউ বারজকে খালি চোখে দেখতে পায়, তখনই বারজ বুঝতে পারবে সেই হলো গুপ্তধনের উত্তরাধিকারী। এরপর বারজ ঈসাদের বাড়ির সামনে চলে আসে। সেখানে আসতেই সে দেখে অনেক লোক জড়ো হয়ে বাড়ির সামনে প্রোটেস্ট করছে। তবে সে সবার সামনে দিয়ে হেঁটে গেলেও কেউই তাকে দেখতে পাচ্ছে না। তাই সে খুব সহজেই সব সিকিউরিটি পার হয়ে বাড়িটার ভেতরে ঢুকতে পারে। ভেতরে ঢুকতেই বারজ দেখে সেখানে একটা প্রোগ্রাম চলছে। হঠাৎই সে স্টেজ থেকে একটা চেয়ার টান দেয়, আর সেই চেয়ারে বসতে যাওয়া লোকটা চিৎপটাং হয়ে পড়ে যায়। কয়েকজন সিকিউরিটি গার্ড আর পুলিশ এসে তাড়াতাড়ি লোকটাকে ওঠানোর চেষ্টা করে। তবে ঈসা বারজকে দেখে ফেলে, আর একটা পুলিশকে বারবার তার কথা বলে, কিন্তু ঈসা ছাড়া অন্য কেউ আর বারজকে দেখতে পাচ্ছে না। ঈসা আবারও বলে ওই লোকটি চেয়ার ধরে টান দিয়েছে, কিন্তু কেউই তার কথায় বিশ্বাসই করে না। তাই ঈসা বারজকে ধরার জন্য তার পিছু করতে থাকে। ঈসাকে যেতে দেখে তার বাবা রন আর ম্যান্ডোসও ঈসার পিছু পিছু যায়। এদিকে বারজ তার জাদু দিয়ে দেয়ালের এপার ওপার পার হয়ে যায়। তবে ঈসাও দৌড়ে এসে বারজ
বারোজকে শেষ পর্যন্ত ধরেই ফেলে। বাকি সবাইও ঈসার পিছু করতে করতে সেখানে চলে আসে। ঈসা সবাইকে বারোজের দিকে ইশারা করে দেখায়, কিন্তু যেহেতু কেউ বারোজকে দেখতে পাচ্ছে না তাই কেউ তার কথায় বিশ্বাস করে না। ঈসার বাবার রেগে গিয়ে তাকে টেনে সেখান থেকে নিয়ে যায়। তবে ঈসাকে দেখেই বারোজ বুঝতে পারে এই ঈসাই হলো ডিগামা মহারাজের গুপ্তধনের আসল উত্তরাধিকারী। এদিকে মারিয়া চাচি তার তন্ত্রবিদ্যা দিয়ে বুঝতে পারে গুপ্তধন পাহারা দেয়া সেই ভূতটা এত বছর পর গুহার ভেতর থেকে বেরিয়ে এসেছে। তাই মারিয়া চাচি এবার অনেক খুশি হয়। সে ম্যান্ডোসকে ডেকে বলে 2 দিন পর চন্দ্রগ্রহণ হবে, তবে চন্দ্রগ্রহণ শেষ হওয়ার আগেই আমাদের সেই ভূতটাকে বন্দি করতে হবে। ম্যান্ডোসও বলে ভূতটাকে বন্দি করার জন্য যা করতে হয় তাই করো, এটাই আমাদের জন্য শেষ সুযোগ। এই সুযোগ কাজে না লাগাতে পারলে আমরা আর কোনোদিনও ওই গুহার ভেতরে ঢুকতে পারবো না। এরপর সে মারিয়া চাচিকে একটা বই দেখায়, যে এই বইটা 1633 সালে লেখা হয়েছিল। ম্যান্ডোসা বলে এই বইতে কি লেখা আছে সেটা আমি কিছুতেই পড়তে পারছি না, একমাত্র তুমি তোমার কালো জাদু ব্যবহার করে এই বইটা পড়তে পারবে। মারিয়া চাচি বইটা পড়ে বলে গুহার ভেতরে যে ভূত আছে তার নাম হলো বারোজ। বারোজের সব থেকে বড় গুণ ছিল তার সততা, তাই ডিগামা মহারাজও তাকে সব থেকে বেশি বিশ্বাস করত। তবে এই বইতে লেখা আছে তার সততাকে কাজে লাগিয়ে বারোজকে ধ্বংস করা সম্ভব। এদিকে ইন্সপেক্টর সুব্রামানিয়াম সুজানের কাছে এসে একটা ভিডিও দেখায়। ভিডিওতে দেখা যাচ্ছে প্রোগ্রামে মিনিস্টার কিভাবে চেয়ার থেকে পড়ে গিয়েছিল। এরপর ইন্সপেক্টর ভিডিওটা ঈসাকে দেখিয়ে বলে আমরা অনেকবার ভিডিওটা চেক করেছি, কিন্তু মিনিস্টারের পেছনে আমরা কাউকেই দেখতে পাইনি। তাহলে ঈসা বারবার কার কথা বলছিল? এরপর ঈসা যে কারো পেছনে দৌড়ছিল তাকেও তো কোথাও দেখা যায়নি। তবে ঈসা বারবার সেই একই কথা বলছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস না করায় সে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর সে রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎই সমুদ্রের দিকে তাকাতেই দেখে বারোজ একা একা সেখানে বসে আছে। বারোজকে দেখে ঈসা চিৎকার করে তার উপর রাগারাগি করতে থাকে। তবে বারোজ বলে আমি তোমার সব কথা শুনবো, তবে আগে তোমাকে আমার কাছে আসতে হবে। তুমি আমার সামনে এসো, আমিও তোমার সাথে কথা বলতে চাই। এরপরেই ঈসা দেখে অদ্ভুতভাবে সে বাতাসে ভাসতে শুরু করেছে, আর পানির উপরে ভেসে ভেসে সে বারোজের দিকে এগিয়ে যাচ্ছে। ঈসা বারোজের সামনে আসতেই সে পানির উপরেই দাঁড়িয়ে পড়ে। সে নিচের দিকে তাকাতেই দেখে তার পায়ের নিচ দিয়ে অনেকগুলো মাছ ভেসে যাচ্ছে। এটা দেখে ঈসা তো একেবারে অবাক হয়ে যায়। এরপর সে বারোজকে জিজ্ঞেস করে তুমি কে, আর আমি ছাড়া অন্য কেউ কেন তোমাকে দেখতে পায় না? শুধুমাত্র আমি কেন তোমাকে দেখতে পাই? এবার বারোজ ঈসাকে সব ঘটনা খুলে বলে। বারোজ বলে আমি হলাম ডিগামা মহারাজের একজন বিশ্বস্ত রক্ষক। আমি এত বছর ধরে ডিগামা মহারাজের গুপ্তধন পাহারা দিচ্ছি। আমার দায়িত্ব হচ্ছে ডিগামা মহারাজের সব গুপ্তধন তারই যোগ্য উত্তরাধিকারীর কাছে পৌঁছে দেয়া। শত শত বছর ধরে আমি যোগ্য উত্তরাধিকারীর খোঁজ করছি, তবে এবার তার খোঁজ শেষ হয়েছে। ঈসাই হলো ডিগামা মহারাজের 13তম উত্তরাধিকারী, তাই কেবলমাত্র ঈসাই তাকে দেখতে পায়। ঈসা ছাড়া বাকি সবার কাছে সে 400 বছর আগে মারা যাওয়া একটা ভূত, তাই তুমি ছাড়া কেউ আমাকে দেখতে পায় না। তবে ঈসা বারোজের কোনো কথাই বিশ্বাস করছিল না, তাই বারোজ তাকে বিশ্বাস করানোর জন্য জাদু করে পানির নিচে ডুবিয়ে দেয়। ঈসা বারোজের জাদুর কারণে পানির নিচে শ্বাস প্রশ্বাস নিতে পারছে, আর নিজের কোনো চেষ্টা ছাড়াই পানির মধ্যে ভেসেও থাকতে পারছে। এরপর যখনই সে ওপরে উঠে আসে সে দেখে সমুদ্রের বদলে এবার সে একটা সুইমিং পুলের মধ্যে আছে। সেদিন বিকেলে বারোজ ঈসার সাথে কথা বলতে আসে, তবে ঈসা তো রাগ করে বারোজের সাথে কোনো কথাই বলে না। বারোজও কোনো কথা না বলে ঈসাকে তার ফোনটা ফিরিয়ে দেয়, যেটা সে গুহার ভেতরে ফেলে গিয়েছিল। ফোনটা ফেরত পেয়ে এবার ঈসার রাগ কিছুটা শান্ত হয়। বারোজ ঈসাকে জিজ্ঞেস করে তোমার ফোনে যে একটা ছবি আছে সেটা কি তোমার মায়ের ছবি? ঈসা বলে ওটা আমার মায়েরই ছবি, তবে আমার মা অনেক বছর আগে মারা গেছে। এরপর বারোজ জিজ্ঞেস করে তোমার বাবা কোথায়? ঈসা মন খারাপ করে বলে আমার বাবা কোথায় আমি জানি না, বাবার আমার সাথে থাকা না থাকা একই কথা। ঈসার মন খারাপ দেখে বারোজ এবার তার মন ভালো করার চেষ্টা করে। সে ঈসাকে বলে তুমি তাহলে আমাকে একটা গান গেয়ে শোনাও, কারণ বারোজ জানে রাজকুমারী ইসাবেলাও অনেক সুন্দর গান গাইতো। তখনই হোটেলের ভেতরে একটা প্রোগ্রাম চলছিল। ঈসা এবার রাজকুমারীর মতো পোশাক পরে সেই প্রোগ্রামে গিয়ে সবার সামনে সুন্দর একটা গান গায়। ঈসার গান শুনে রন সহ বাকি সবাই তার খুব প্রশংসাও করে। তবে ঈসা এসব ব্যাপারে কোনো পাত্তা না দিয়ে প্রোগ্রাম থেকে বেরিয়ে যায়। সে হাঁটতে হাঁটতে হঠাৎই
সুইমিং পুলের পানিতে পড়ে যায়। আর এখানেই আমরা অতীতের কিছু দৃশ্য দেখতে পাই। ডিগামা মহারাজ যুদ্ধে যাওয়ার পর হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়ে, তাই বারোজ মহারাজকে চিকিৎসার জন্য একটা মহলে নিয়ে আসে। খবর পেয়ে মহারানীও কাঁদতে কাঁদতে মহলে ছুটে যায়। তবে মহারানী বারোজকে বলে, আমি ইসাবেলাকে একা রেখে এসেছি, তুমি ইসাবেলাকে সুরক্ষা দেওয়ার জন্য এখনই তার কাছে যাও। তবে ডিগামা মহারাজের তার মেয়ে ইসাবেলার প্রতি কোনো খেয়ালই নেই। আহত অবস্থায় মহারাজ বারবার তার গুপ্তধনেরই কথা বলছিল। সে বারবার তার গুপ্তধনের কাছেই যেতে চাচ্ছিল, কিন্তু এই অবস্থায় মহারাজকে তো কোথাও নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই মারিয়া চাচিকে ডেকে আনা হয়, আর সে তার জাদু দিয়ে মহারাজকে গুপ্তধনগুলো দেখায়। মারিয়া চাচি বলে মহারাজের কাছে আর বেশি সময় নেই, তাই মহারাজ যেন গুপ্তধনগুলো পাহারা দেওয়ার জন্য একজন বিশ্বস্ত মানুষকে নিযুক্ত করেন। আসলে মারিয়া চাচি ভেবেছিল মহারাজ বিশ্বাস করে তাকেই গুপ্তধনগুলোর দায়িত্ব দেবে, আর সেও খুব সহজেই মহারাজের গুপ্তধনগুলোকে নিজের বানিয়ে ফেলতে পারবে। এখানেই আমরা বুঝতে পারি মারিয়া চাচিরও আবার পুনর্জন্ম হয়েছে। মারিয়া চাচির তার পূর্বজন্মের সব কথা মনে আছে, তাই পুনর্জন্ম হওয়ার পরেও মহারাজের গুপ্তধন পাওয়ার লোভ তার এখনো যায়নি। এদিকে বারোজ ডিগামা মেনশনে এসে রাজকুমারী ইসাবেলা ও অন্যান্য মেয়েদের সুরক্ষিত স্থানে নিয়ে যাচ্ছিল। এরপর সে আবারও মহারাজের কাছে ফিরে এলে মহারাজ তাকে গুপ্তধনের দায়িত্ব দিয়ে বলে, তুমি এখনই মহারানীকেও অন্য কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যাও। মহারাজ এটাও বলে বারোজই হবে তার গুপ্তধনের একমাত্র রক্ষক। এখন থেকে বারোজ যে কোনো উপায়েই হোক তার গুপ্তধনগুলোকে রক্ষা করবে। বারোজ প্রথমে এ ব্যাপারে আপত্তি জানালেও মহারাজ বলে, এটা আমার আদেশ, তাই বারোজকে মহারাজের আদেশ মানতেই হবে। এবার বারোজও মহারাজের কথায় আর না করতে পারে না। এদিকে মহারানীও বলে বারোজকে আমাদের সাথেই যেতে হবে, কারণ বারোজ ইসাবেলাকে কথা দিয়েছিল বারোজ সব সময় ইসাবেলার সাথেই থাকবে। এবার বারোজ কোন দিকে যাবে সেটা সে কিছুতেই বুঝতে পারছিল না, তাই সে মহারাজকে বলে মহারাজ তাকে যেটাই আদেশ দেবে সে সেটাই মানবে। বারোজের এমন আনুগত্য দেখে মহারাজ মনে মনে খুব খুশি হয়। তাই মহারাজ বারোজকে গুপ্তধন পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে মহারানী ও বাকি মহিলাদের নিয়ে সেখান থেকে চলে যায়। সবাই চলে যাওয়ার পর বারোজ মারিয়া চাচির দেয়া তন্ত্রমন্ত্র করা একটা পানীয় পান করে। এদিকে দেখা যায় সবাই একটা বড় নৌকায় উঠে রাজ্য থেকে পালানোর পরিকল্পনা করছে। ইসাবেলা নৌকায় উঠে বারোজের আসার জন্য অপেক্ষা করছিল, কারণ বারোজ তাকে কথা দিয়েছিল সে ইসাবেলার কাছে অবশ্যই ফিরে যাবে। এদিকে মারিয়া চাচি বারোজের উপরে তন্ত্রমন্ত্র করে তাকে গুপ্তধন পাহারা দেয়া একটা ভূত বানিয়ে দেয়। এরপর মারিয়া চাচি একটা পুতুল বানিয়ে তার মধ্যেও প্রাণ দান করে। এই পুতুলটাই ছিল আসলে ভোডো। মারিয়া চাচি ভোডোকে বলে সে যেন বারোজকে তার প্রতিজ্ঞা পূরণ করার জন্য পথ দেখায়। তন্ত্রবিদ্যার সব কাজ শেষ হলে তারা বারোজের শরীরটাকে একটা জায়গায় বন্দি করে রাখে, আর বারোজের আত্মা গুপ্তধন পাহারা দেওয়ার জন্য সেই গুহার ভেতরে চলে যায়। এরপরেই দেখা যায় ঈসা পানি থেকে বের হয়েই দেখে সে নিজে নিজেই কেমন করে যেন সেই গুপ্ত গুহার ভেতরে পৌঁছে গেছে। ঈসা দেখে তার সামনে বারোজ বসে আছে। অতীতের সব দৃশ্য দেখে ঈসার তার পূর্বজন্মের সব কথা মনে পড়ে যায়। এবার সে বারোজের কাছে এসে তার বাবার কৃতকর্মের জন্য তার কাছে ক্ষমা চায়, কারণ মহারাজ ডিগামার আদেশে বারোজকে ভূত বানিয়ে শত শত বছর ধরে এই গুহার ভেতরে আটকে রাখা হয়েছে। তবে বারোজ হাসি মুখে বলে এটা তার কর্তব্য ছিল, সে তার কর্তব্য রক্ষার জন্য নিজের ইচ্ছাতেই এই পথ বেছে নিয়েছে, তাই তার জন্য ঈসার কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। এরপরেই ঈসা খেয়াল করে রাজকুমারী ইসাবেলার কয়েকটা খেলনা এখনো গুহার ভেতরে রাখা আছে। খেলনাগুলো দেখে ঈসা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর সে বুঝতে পারে বারোজ এখনো কত সুন্দর করে রাজকুমারী ইসাবেলার স্মৃতিগুলোকে ধরে রেখেছে। এরপর সে গুহার চারিদিকে ঘুরে ঘুরে সব জিনিস দেখতে থাকে। সিন্দুকের ভেতর থেকে সে একটা চাকু বের করে, যেই চাকু দিয়ে ডিগামা মহারাজ বারোজকে হত্যা করেছিল। এরপর সেখানে অনেক গয়না দেখে ঈসা বারোজকে জিজ্ঞেস করে, আমি এত গয়না নিয়ে কি করব? আমি কি এই গয়নাগুলো বস্তির সব মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারবো? বারোজ বলে আমার দায়িত্ব ছিল গুপ্তধনগুলোকে উত্তরাধিকারী পর্যন্ত পৌঁছে দেয়া, তবে ঈসা এই গুপ্তধন দিয়ে আসলে কি করবে সেটা ঈসাই ঠিক করতে পারবে। এবার ঈসা জিজ্ঞেস করে, তাহলে তোমাকে মুক্ত করার জন্য এবার আমি কি করতে পারি? এটা শুনে বারোজ ঈসাকে নিয়ে গিয়ে একটা উঁচু স্থানে দাঁড় করায়। এরপর সে গুপ্তধনের সবগুলো চাবি ঈসার দিকে বাড়িয়ে দেয়, কিন্তু
ঈসা চাবিগুলো নিতে মানা করে দেয়, কারণ সে বুঝতে পেরেছে চাবিগুলো নিয়ে নিলে বারজের ভূত মুক্ত হয়ে যাবে আর সে তাকে ছেড়ে চলে যাবে। তাই সে বারজকে কিছু না বলে দৌড়ে গুহা থেকে বেরিয়ে যায়। ঈসার এমন বাচ্চামি দেখে বারজও হা হা করে হাসতে থাকে। বারজকে হাসতে দেখে ভোডো বেশ খুশি হয়, তবে সে বারজকে সতর্ক করে দেয়, তোমার কাছে কিন্তু আর একদিন মাত্র সময় আছে। এই একদিনের মধ্যেই তোমাকে তোমার সব কাজ শেষ করতে হবে আর গুপ্তধনের সবগুলো চাবি ঈসাকে বুঝিয়ে দিতে হবে। এদিকে দেখা যায় সেদিন রাতে ঈসা তার বাবার কাছে আসে। সে তার বাবাকে একটা বুকে দিয়ে তার ব্যবহারের জন্য সরি বলে, কারণ বারজি তাকে বলেছিল তোমার বাবার সাথে তুমি এরকম ব্যবহার করো না, কারণ তার বাবা তাকে অনেক ভালোবাসে। তবে কাজের ব্যস্ততার জন্য সে ঈসাকে বেশি সময় দিতে পারে না। এবার ঈসার ব্যবহার দেখে তার বাবাও বেশ খুশি হয়। এরপর রন ঈসাকে একটা কাগজ দেয়। কাগজটা ঈসাকে তার স্কুল থেকে পাঠানো হয়েছে। ঈসাকে যে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল সেটা তারা আবার উঠিয়ে নিয়েছে, তাই ঈসা আবারও তার স্কুলে ফিরে যেতে পারবে। সাসপেনশন ক্যান্সেল হয়ে যাওয়ায় ঈসাও তো বেশ খুশি হয়। এরপর সে তার বাবাকে নিয়ে ডিগামা মেনশনে আসে। হল রুমে এসে ঈসা তার বাবাকে সেই ছবিটা দেখায়, যে ছবিটা ম্যান্ডোস সেদিন দেখিয়েছিল। ঈসা ছবিটি দেখিয়ে তার বাবাকে বলে, এই যে দেখো, মহারানীর চেহারা ঠিক আমার মায়ের মতো দেখতে। ছবিটা দেখে রনও তো বেশ অবাক হয়ে যায়। এরপর ঈসা তার বাবাকে রিকোয়েস্ট করে সে যদি ম্যানশনটা কিনেও নেয় তাহলেও যেন তারা এই ম্যানশনটাকে ক্যাসিনো না বানায়, কারণ এই ডিগামা মেনশনটা হলো একটা ঐতিহাসিক জায়গা আর এমন একটা ঐতিহাসিক জায়গাকে নষ্ট করা কিছুতেই ঠিক হবে না। ঈসা এটাও বলে আমাদের উচিত এই জায়গাটাকে সংরক্ষণ করে এটাকে একটা পর্যটন কেন্দ্র বানানো। এতে একদিকে এই মেনশনটাও নষ্ট হবে না আর অন্যদিকে এই পর্যটন কেন্দ্র থেকে তার বাবাও বিজনেস করতে পারবে। ঈসার এমন কথা শুনে রনও মনে মনে বুঝতে পারে আসলে ঈসা বেশ ভালোই একটা বুদ্ধি দিয়েছে। এরপর রন আবার তার ঘরে ফিরে যায়, তবে ঈসা সেখানেই দাঁড়িয়ে থাকে। সে মহারানীর ছবিটার দিকে তাকিয়ে তার মার কথা মনে করে খুব কান্না করতে থাকে। ঈসার এটাও মনে পড়ে বারজও তাকে ছেড়ে চলে যাবে, তাই বারজের জন্য ঈসার খুব মন খারাপ হয়। এদিকে মারিয়া চাচি কালো জাদু দিয়ে একটা খারাপ আত্মাকে ডেকে আনে আর সেই আত্মাকে হুবহু ডিগামা মহারাজের মতো বানিয়ে দেয়। ডিগামা মহারাজের এই বহুরূপীকে দিয়েই মারিয়া চাচি এবার বারজকে ধ্বংস করবে, কারণ এটা দেখলেই বারজ বিশ্বাস করবে যে তার মহারাজের আত্মা আবারও ফিরে এসেছে আর এই আত্মা যাই বলবে বারজ সেটাই করবে। এরপর ম্যান্ডোস মারিয়া চাচির কথা মতো আবারও গুপ্তধনের দরজার সামনে আসে। সে মারিয়া চাচির দেয়া একটা বিচ্ছুকে দরজার উপরে রেখে দেয়। এই বিচ্ছুতে মারিয়া চাচি জাদু করে রেখেছে আর এই বিচ্ছুর মাধ্যমেই খারাপ আত্মাটা গুহার ভেতরে ঢুকতে পারবে। পরের দিন সকালে ডিগামা মেনশনটির নিলামের ফাইনাল প্রোগ্রাম শুরু হয়। এই মেনশনটিকে কেনার জন্য বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ এসে নিলামে অংশগ্রহণ করেছে। অন্যদিকে মারিয়া চাচিও তার কালো জাদুর কাজ শুরু করে দেয়। তারই কালো জাদুর প্রভাবে গুপ্তধনের গুহার ভেতরে আগুন লেগে যায়। আগুন দেখে ভোডো সেদিকে দৌড়ে যায় আগুন কেন লাগলো সেটা জানার জন্য। এরপর সে প্রাচীন গ্রন্থটা থেকে জানতে পারে গুহার ভেতরে আগুন লাগার অর্থ হলো গুপ্তধনের উত্তরাধিকারীর উপরে কেউ আক্রমণ করেছে আর উত্তরাধিকারীর উপরে অনেক বড় বিপদ আসতে চলেছে। ভোডো আরো বলে আমার মনে হয় মারিয়া চাচি কোনো তন্ত্রবিদ্যা করছে যাতে সে গুপ্তধনের উত্তরাধিকারীর কোনো ক্ষতি করতে পারে। এটা শুনেই বারজ সেই বিশেষ দণ্ডটা তার হাতে তুলে নেয়, যেটা দিয়ে সে সব অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবে। এদিকে অকশন রুমে এসে ম্যান্ডোস খেয়াল করে ঈসা কখন যে তার জায়গা থেকে উঠে গেছে সে সেটা খেয়ালই করেনি। ঈসা গিয়ে সেই গুহার ভেতরে ঢুকার গুপ্ত দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঈসা সেখানে যেতেই দরজাটা আপনা আপনি খুলে যায় আর ঈসা আগের মতো সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। সে গুহার ভেতরে ঢুকে চারিদিকে বারজকে খুঁজতে থাকে, কিন্তু বারজ ততক্ষণে ঈসাকে বাঁচানোর জন্য সেই দণ্ডটা নিয়ে আগেই গুহা থেকে বেরিয়ে গেছে। বারজ সেই বন্ধ হয়ে যাওয়া ঘড়িটির কাছে যায় আর তার দণ্ডটা দিয়ে ঘড়িটিকে আবারও চালু করে ফেলে। এদিকে সেই জাদু করা বিচ্ছুটার মাধ্যমে মারিয়া চাচির ডেকে আনা সেই অশুভ আত্মাটা ডিগামা মহারাজের রূপ ধরে সেই গুহার ভেতরে ঢুকে পড়ে। এরপর সেই আত্মাটা গুহার ভেতরে থাকা কয়েকটা লোহার সৈনিককে জাদু দিয়ে কন্ট্রোল করে ঈসার উপরে আক্রমণ করে। তবে ঠিক সেই সময়ে বারজ সেখানে চলে আসে আর সে সব লোহার সৈন্যদের সাথে লড়াই করে ঈসাকে বাঁচিয়ে নেয়। তখনই সেই ডিগামা মহারাজের রূপধারী আত্মাটা বারজের সামনে চলে আসে। বারজ সেই আত্মাটাকে দেখে ভাবে সত্যি সত্যি ডিগামা মহারাজ সেখানে এসেছে, তাই সে ডিগামা মহারাজকে সম্মান
সম্মান জানানোর জন্য আত্মাটার সামনে যায়, কিন্তু এই সুযোগে আত্মাটা বারোজের উপরেই আক্রমণ করে। এটা দেখে বারোজও বুঝতে পারে এটা ডিগামা মহারাজ হতেই পারে না, নিশ্চয়ই ডিগামা মহারাজের রূপ ধরে কোনো অশুভ আত্মা উত্তরাধিকারীর ক্ষতি করতে এসেছে। এটা বুঝতে পেরে বারোজ সেই আত্মাটার সাথে এবার যুদ্ধ শুরু করে। তবে সে অনেক চেষ্টা করেও সে আত্মাটার সাথে কিছুতেই পেরে উঠছে না। তাদের এত ভয়ঙ্কর লড়াই দেখে ঈসা ভয় পেয়ে দূরে সরে যায়। হঠাৎই ঈসা দেখে আয়নার ভেতর থেকে একটা কালো বিড়াল বের হয়ে তাকে ভয় দেখাচ্ছে। এদিকে বারোজ আর সেই আত্মাটার মধ্যে ভয়ঙ্কর লড়াই চলছিল। তবে একসময় আত্মাটা বারোজকে ধোঁকা দিয়ে ঈসাকে ধরে তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়। তবে বারোজে সে কোনো রকমে সেই অতৃপ্ত আত্মাকে আটকিয়ে তাকে একটা ফাঁদে বন্দি করে ফেলে। তবে এতক্ষণ লড়াই করতে গিয়ে বারোজের শক্তিও ধীরে ধীরে কমে যাচ্ছিল। এবার বারোজ যেই ঈসাকে নিয়ে গুহার ভেতর থেকে বের হতেই যাবে, তখনই তারা দেখে আরেকটা ডিগামা মহারাজ তাদের সামনে দাঁড়িয়ে আছে। আসলে এই আত্মাটাকেও মারিয়া চাচি পাঠিয়েছে। তবে এই আত্মাটা আগের আত্মার থেকেও অনেক বেশি শক্তিশালী। আত্মাটা তার এক হাত বিচ্ছুর মতো বানিয়ে সেটা দিয়ে বারোজের গলা চেপে ধরে। বারোজকে বাঁচানোর জন্য ঈসা সেই আত্মাটার ভেতরে একটা লাঠি ঢুকিয়ে দেয়, কিন্তু এতে আত্মাটার কোনো কিছুই হয় না। আত্মাটা উল্টো ঈসাকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তবে ঈসার মনে পড়ে যায় বারোজের সেই বিশেষ লাঠিটার কথা, যেটা দিয়ে যে কোনো অশুভ আত্মাকে ধ্বংস করা যায়। ঈসা তাড়াতাড়ি সেই লাঠিটা নিয়ে দিগামারূপী আত্মার উপরে আক্রমণ করে, আর সেই আত্মাটাও এবার ধ্বংস হয়ে যায়। এদিকে মারিয়া চাচিও বুঝতে পারে তার সব প্ল্যান ধীরে ধীরে বিফল হয়ে যাচ্ছে। ডিগামার সেই আত্মাটা ধ্বংসের সাথে সাথেই মারিয়া চাচিরও মৃত্যু হয়। এদিকে ম্যান্ডোস এসে একটা লাঠি দিয়ে সেই ঘড়িটাকেও বন্ধ করতে চায়, কিন্তু অনেক চেষ্টা করেও ম্যান্ডোস আর কিছুতেই ঘড়িটাকে বন্ধ করতে পারে না। এদিকে বারোজ লড়াই করতে করতে তার প্রায় সব শক্তি হারিয়ে ফেলেছে। সে ঈসাকে বলে গুপ্তধনের চাবিগুলো নিয়ে নেয়ার জন্য, কিন্তু ঈসা তো কিছুতেই চাবি নিতে রাজি হচ্ছিল না, কারণ সে তো জানে সে একবার চাবি নিয়ে নিলেই বারোজ তাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাবে। এবার বারোজ ঈসাকে বোঝায় যদি ঈসা চাবিগুলো না নেয় তাহলে বারোজ চিরদিনের জন্য এই গুহার ভেতরে আটকা পড়ে যাবে। অনেক বোঝানোর পর এবার ঈসা বারোজের কথা মেনে নেয়, আর সে গুপ্তধনের চাবি নেয়ার জন্য বারোজের দিকে হাত বাড়িয়ে দেয়। বারোজের কাছ থেকে চাবিটা নেয়ার সাথে সাথেই গুপ্তধনের গুহার সেই দরজাটা নিজে থেকেই খুলে যায়। তার মানে বারোজের দায়িত্ব আজ শেষ হয়েছে, আর সে তার 400 বছরের বন্দি দশা থেকে মুক্ত হয়ে গেছে। এদিকে নিলামে দেখা যায় ঈসার বাবা রন $150 মিলিয়ন দিয়ে ডিগামা ম্যানশনটাকে কিনে নিয়েছে। তবে সে ঈসার কথা মতো এই ম্যানশনটিকে আর ক্যাসিনো বানাবে না, এই ম্যানশনটিকে একটা ঐতিহাসিক স্থান হিসেবেই সংরক্ষণ করবে। এদিকে গুহার ভেতরে থাকা সেই প্রাচীন গ্রন্থটিতে হঠাৎই আগুন লেগে যায়, আর সেই গ্রন্থের আগুনে ভোডো পুড়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়। এদিকে বারোজের আত্মাও ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। তার মানে গুপ্তধন পাহারা দেওয়ার দায়িত্ব শেষ হওয়ার সাথে সাথেই ভোডো আর বারোজ তাদের এই বন্দিদশা থেকে চিরতরে মুক্ত হয়ে গেছে। বারোজ একেবারেই হাওয়ায় মিলিয়ে গেলে ঈসা একা একাই সেখানে দাঁড়িয়ে থাকে। এর কয়েকদিন পর ঈসা তার বাবার সাথে আবারও তাদের জায়গায় ফিরে যাচ্ছে। তবে ঈসা আগের থেকে এখন অনেক বেশি শান্ত হয়ে গেছে, আর তার হাতে আছে গুপ্তধনের সেই চাবির গুচ্ছ। ঈসা ঠিক করেছে গুহার ভেতরের সব গুপ্তধনগুলো সে ছোটুর মতো অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেবে। এরপরেই আমরা 12 বছর পরের একটা দৃশ্য দেখতে পাই। ঈসা এখন আরো বড় হয়ে গেছে, আর সে একটা কনসার্টে গান গাইতে এসেছে। সেই কনসার্টে একটা ছেলে দৌড়ে দৌড়ে ঈসার গান শোনার জন্য এসেছে। কনসার্ট শেষ হলে সেই ছেলেটা ঈসাকে একটা ব্যাগ দেখায়। ব্যাগটা দেখেই ঈসার আবার বারোজের কথা মনে পড়ে যায়। ঈসা তাড়াতাড়ি ব্যাগটা খুলেই দেখে তার ভেতরে গুপ্তধনের চাবিগুলো রাখা আছে। ঈসা অস্থির হয়ে ছেলেটাকে জিজ্ঞেস করে বারোজ কোথায়। ছেলেটা ঈসাকে নিয়ে বাইরে এসে আকাশের দিকে ইঙ্গিত করে। ঈসা সেদিকে তাকাতেই দেখে অনেকগুলো জোনাকি একসাথে হয়ে গোল গোল হয়ে ঘুরছে। এটা দেখেই ঈসা বুঝতে পারে তার বারোজ পাপা নিশ্চয়ই তার জন্য কোনো সংকেত পাঠিয়েছে। এরপরেই ঈসা পেছনে তাকায়, কিন্তু সেই ছেলেটিকে আর কোথাও দেখতে পায় না। এটা দেখেই ঈসা বুঝতে পারে তার বারোজ পাপা সবসময় তার আশেপাশেই আছে। বারোজ কোনো না কোনো রূপে এসে ঈসাকে সবসময় সাহায্য করছে। ঈসা তার বারোজ পাপার উপস্থিতি বুঝতে পেরে খুব খুশি হয়। আর এটা দেখিয়েই এই মুভিটা এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন
ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।